রাজপ্রাসাদের সাজানো বাগানে গোলাপের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, ঝর্ণার শব্দ ভেসে আসছে, আর অস্তগামী সূর্যের আলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। রাজকন্যা হেলেনা প্রাচীন উইলো গাছের নিচে বসেছিলেন। তার লম্বা সোনালি চুল মৃদু বাতাসে দুলছিল। তার গায়ে ছিল রূপোর সুতোয় সেলাই করা নরম সিল্কের গাউন। তার সবুজ চোখ দুটো বাগানের দিকে তাকিয়েছিল যখন অন্ধকারের ভিতর থেকে একজন বেরিয়ে এলো। তুমি আসতে দেরি করেছ। মুখে হালকা হাসি নিয়ে হেলেনা আস্তে করে বললেন, ক্ষমা করবেন রাজকুমারী। ইলিয়াস মাথা নিচু করে বলল। তার পরনে ছিল সাধারণ পুরনো পোশাক, হাতে রং মাখা। আমরা দুজন যখন একা থাকবো তখন আমার নাম ধরে রাখবে, হেলেনা মৃদু স্বরে বলল। ইলিয়াস তার পাশে হাঁটু গেড়ে বসল এবং ব্যাগ থেকে একটি ছোট ক্যানভাস বের করলো। হেলেনার দিকে তাকিয়ে বলল, আমি তোমার জন্য এঁকেছি। হেলেনা অবাক হয়ে ছবির দিকে তাকালেন। উইলো গাছের নিচে বসে থাকা তার একটি প্রতিচ্ছবি। সূর্যের আলো তার মুখের ওপর পড়েছে। এটা অপূর্ব সুন্দর, সে বলল। ঠিক তখনই ঝোপের মধ্যে শব্দ হলো। একজন প্রহরী গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। রাজকুমারী, ওর কাছ থেকে দূরে সরে যান, প্রহরী চিৎকার করে বলল। হেলেনা ইলিয়াসকে সেখান থেকে পালিয়ে যেতে অনুরোধ করলো। ইলিয়াস এক মুহূর্তের জন্য ইতস্তত করল, তারপর শেষবারের মতো তার চোখে চোখ রেখে রাজপ্রাসাদের মেন গেট দিয়ে ছুটতে পালিয়ে গেল। রাজপ্রাসাদের বিশাল ডাইনিং হলটি ঝুলন্ত ঝাড়বাতির আলোতে ঝলমল করছে। রাজা অলরেডি সিংহাসনের ওপর বসে আছেন, তার মাথায় রূপোর মুকুটটি জ্বলজ্বল করছে। হেলেনা নীরবে মাথা নিচু করে বসেছিল, তার হৃদয় তখনও আগের ঘটনার চিন্তায় কাঁপছিল। আমি শুনেছি তুমি আবার ওই চিত্রকরের সাথে দেখা করেছ, রাজা কঠোর কণ্ঠে বললেন। হেলেনা নিচু গলায় বললেন, ওর নাম ইলিয়াস। তুমি একজন রাজকন্যা, রাজা ঠান্ডা কণ্ঠে বললেন। আগামী বসন্তে তোমার বিয়ে পূর্বরাজ্যের যুবরাজ সেড্রিকের সাথে হবে, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হেলেনা তার মুষ্টি শক্ত করে বলল, কিন্তু আমি তাকে ভালোবাসি না। ভালোবাসার সাথে এর কোনো সম্পর্ক নেই, রাজা বললেন। তুমি এই রাজ্যের রাজকন্যা, তোমার দায়িত্ব যেন ভুলে যেও না। হেলেনার চোখে অশ্রু জমে উঠল। সে বলল, আর আমার হৃদয়? তুমি তাকে ভুলে যাবে, রাজা আদেশ করলেন। প্রহরী, নিশ্চিত করো যেন সেই শিল্পী আর কখনো রাজপ্রাসাদের কাছেও না আসতে পারে। হেলেনা তার বিছানায় পড়ে পড়ে অনেকক্ষণ ধরে কাঁদল। তারপর অনেক চিন্তা ভাবনা করে সে তার এক বিশ্বস্ত চাকরকে দিয়ে ইলিয়াসকে একটি চিঠি পাঠালো। পরের দিন রাতের অন্ধকারে রাজপ্রাসাদের আস্তাবলের কাছে হেলেনা ইলিয়াসের জন্য অপেক্ষা করল। কিছুক্ষণের মধ্যেই ইলিয়াস সেখানে উপস্থিত হলো। ওরা যদি আমাদের ধরে ফেলে, ইলিয়াস ভয়ের সাথে বলল। আমি ওদের ভয় করি না, হেলেনা জবাব দিল। আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। ইলিয়াস তার হাত ছুঁয়ে বলল, তুমি সব হারাবে। যদি তোমাকে পাই তবে এ রাজ্য আমার দরকার নেই। তখন ইলিয়াস তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলো। হেলেনা ঘোড়ায় চড়ে বসল। ইলিয়াস তার পিছনে বসে ঘোড়ার লাগামে টান দিল। ঘোড়াটি অন্ধকার রাত্রে ছুটে চলল। মাঠের পর মাঠ অতিক্রম করার পর ঘোড়াটি আর এগোতে পারছিল না। অবশেষে তারা একটা কুয়াশাচ্ছন্ন নদীর তীরে এসে পৌঁছালো। ইলিয়াস হাসতে হাসতে রাজকুমারীকে বলল, আমরা বেঁচে গেছি। ঠিক তখনই পিছন থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। কুয়াশার মধ্য থেকে রাজার প্রহরীদের আসতে দেখা গেল। ওদের ধরো, প্রহরীদের একজন হুকুম দিল। ইলিয়াস হেলেনার হাত ধরে দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই একটা তীর বাতাসের মধ্যে দিয়ে ছুটে এলো। ইলিয়াস তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার পোশাক রক্তে ভেসে যেতে লাগলো। তুমি পালিয়ে যাও হেলেনা, ইলিয়াস কোনো রকমে হেলেনাকে বলল। আমি তোমাকে রেখে যেতে পারবো না। হেলেনা তার বুকের ওপর পড়ে কাঁদতে শুরু করলো। তক্ষুনি প্রহরীরা তাদের ঘিরে ফেলল। হেলেনা ইলিয়াসের দেহ আঁকড়ে ধরল। প্রহরীরা হেলেনার হাত ধরে টেনে ছাড়িয়ে নিল। ইলিয়াসের নিথর দেহটা সেখানেই পড়ে রইল। এই ঘটনার কয়েক মাস পর হেলেনা যুবরাজ সেড্রিকের পাশে দাঁড়িয়ে। চারিদিকে বিয়ের ঘণ্টার ধ্বনি বাজছে, রাজ্যের লোকেরা উল্লাস করছে। হেলেনার স্থির চোখ দুটো দূরে নদীর দিকে তাকিয়ে। তার হৃদয় জানে তার সত্যিকারের ভালোবাসা চিরতরে হারিয়ে গেছে। তার গাল বেয়ে অশ্রুর একটা ফোঁটা গড়িয়ে পড়ল। তার মুখ দিয়ে শেষবারের মতো উচ্চারিত হলো ইলিয়াসের নাম।